হেমন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৩৭। রোকেয়া তালুকদারের হাতে হাতে কাজ করে দিয়ে বাড়ি ফিরছিল রেহানা। ফেরার পথে দূর থেকে একজনকে দেখে চিনতে অসুবিধা হয়নি তার। রায়হানের সামনে এসে দাঁড়াতেই রায়হানও চিনতে পারে রেহানাকে। ভালো মন্দ কথার মাঝে রেহেনা রায়হানকে ধরে বেঁধে পাশের এলাকায় তার বাড়িতে নিয়ে আসে। রায়হান প্রথমে যেতে চাইছিল না, পরে কী ভেবে যেন রেহেনার কথা ফেলল না। ঘরে যা ছিল তা দিয়ে রায়হানকে আপ্যায়ন করলো রেহানা। সকালে না খেয়ে বেরিয়ে গিয়েছিল রায়হান। খিদের চোটে পেট শুকিয়ে গিয়েছিল, কিন্তু বউ খোঁজার ধান্দায় খাওয়া দাওয়া সব ভুলে বসেছিল। হাত মোছার জন্য কাপড় এগিয়ে দিল রেহানা। বলল, ওই বাড়ি যাবা না? তোমরা যাওয়ার পর বাড়িটা ফাঁকা হইয়া গেছে। খালা খালুজান আর আমি তিনটা মানুষ এত বড় বাড়িতে একা ঘুরঘুর করি। ঢোক চাপলো রায়হান। কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে চট্টগ্রাম। ফোনটাও অফ করে রেখেছে। রেহানাকে বলল, আমি গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম খালা, হাতে সময় নেই বেশি, এখনই ঢাকা চলে যাব, সময় করে আবার চলে আসবো সবাই একসাথে। রায়হানের তাড়া দেখে রেহানা মুচকি হেসে বলল, আচ্ছা আইসো আবার। সকাল থেকে ওই বাড়িতে ফোন দেই, কেউ ধরে না, মাইশাকেও ফোনে পাই না। কি যে করে মাইয়াটা। মাইশা যে পড়ে গিয়েছে সে কথা বলতে নিয়েও থেমে গেল রায়হান। দূর থেকে মেয়ের অসুস্থতার কথা শুনে হয়তো চিন্তায় মরবে রেহানা। অযথা চিন্তা বাড়ানোর প্রয়োজন বোধ করল না সে। কাল বৃষ্টি আর বালা এসেছিল ও বাড়িতে, তাই হয়তো ব্যস্ত আছে। যতই ব্যস্ত থাকুক, ওর সাথে কথা না বললে মনে শান্তি পাই না। মেয়েটা ছাড়া আমার আর আছেই কি? ওর জন্যই বাইসে আছি এখনো, না হলে কতদিনে। মাইশা সম্পর্কে জানার জন্য রায়হানের কৌতূহল বাড়ল। রেহানা একের পর এক কথা বলছেই, সেসব মন দিয়ে শুনছে আর চোখ ঘুরিয়ে ফিরে রুমটা দেখছে। বাড়িটাতে দুটো ঘর, রায়হান যেটাতে বসেছে সেটা বেশ সাজানো গোছানো। বড় ঘর আর পাশে একটা ছোট ঘর। রেহানার কথা শেষ হলে রায়হান বলল, ও চলে যাবে এখন। রেহানাও ব্যস্ত হয়ে পড়ল রায়হানকে রুমে বসতে বলে কি কি যেন আনতে চলে গেল। রেহানা যাওয়ার পরপরই রায়হান উঠে দাঁড়ালো। পাশের স্টিলের তৈরি ড্রেসিং টেবিলের সামনে এসে ভ্রুকুচকে সব কিছুতে নজর বুলালো। মেয়েলি কয়েকটা সাজগোজের জিনিস সাজিয়ে রাখা, সেগুলো হাত দিয়ে নেড়েচেড়ে নামগুলো মুখস্থ করলো রায়হান। কেন করলো তা জানে না। ফোন বের করে আবার কিছু কিছু জিনিসের ছবি তুলে নিল। সবশেষে মাইশার একটা হেয়ার ব্যান্ডে নজর আটকালো রায়হানের। সেটা হাতে নিতেই একটা মিষ্টি ঘ্রাণ এসে ঠেকলো ওর নাকসারন্ধে। শ্যাম্পুর স্মেল। কি শ্যাম্পু ইউজ করে মেয়েটা জানার জন্য উদগ্রীব হলো রায়হানের মন। নাকের কাছে এনে বড় বড় কয়টা শ্বাস টানলো সে। বাইরে থেকে রেহানার আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে ব্যান্ডটা পকেটে ভরল রায়হান। দু কদমে গিয়ে আবার বিছানার উপর বসে পড়ল। রেহানা একটা ব্যাগে দুটো আচারের বয়াম এনে রায়হানের হাতে ধরিয়ে দিল। রায়হান কিঞ্চিত হাসল। গতবার রেহানার হাতের আচার খুব পছন্দ হয়েছিল রায়হানের। খেতে বসে আচারের অনেক প্রশংসা করেছিল রায়হান। রেহানা সেটা মনে রেখেছে। তা দেখে মনে মনে রায়হান ভেবে ফেলল, যদি রেহানা শাশুড়ি হয় তবে খারাপ না, জামাই আদর ভালোই জুটবে ওর কপালে। অতঃপর রেহানার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল রায়হান। ঢাকা গিয়ে বাকি সব কিছু দেখবে। দিগন্ত জানে সব ইচ্ছে করে ওকে নাচাচ্ছে, তা বেশ টের পেয়েছে রায়হান। পাটোয়ারি বাড়িতে দুপুরের খাবার খেতে বসেছে সবাই। দুই মেয়েকে দুপাশে নিয়ে খাচ্ছে রহমান। ওদের একপাশে রাসেল বসেছে। আমেনা আর রিনা খাবার বেড়ে দিয়ে সবাই ওরাও বসেছে খেতে। খাওয়ার মাঝ পর্যায়ে গিয়ে রহমান বৃষ্টিকে বলল, কাল বাড়িতে থাকবে, তোমাকে দেখতে আসবে। রহমানের কথা শুনে গলায় খাবার আটকে এলো বৃষ্টির। চোখ জোড়া ছলছল হয়ে এলো। রহমানের দিকে তাকিয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না আব্বু। একবার বিশ্বাস করে ঠকেছি, আবার কাউকে বিশ্বাস করতে ভয় হয়। নিজেকে স্বাভাবিক করতে আমার আরও সময় প্রয়োজন। রহমান মেয়ের দিকে শান্ত চোখে চেয়ে বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছিলে তাই ঠকেছো। আমার মানুষ চিনতে ভুল হয় না আম্মা। তোমার বিয়ের কথাবার্তা অনেকদিন আগেই ঠিক হয়েছিল। কাজের সূত্রে ছেলে ব্যস্ত ছিল, আর তোমার পড়াশোনার কথা ভেবে এতদিন কোনো আলোচনা করিনি এ বিষয়ে। গতকাল ছেলে এসেছে কয়েকদিনের ছুটিতে। এর মাঝে বিয়ে দিতে চায় তার পরিবার। সব দিক বিবেচনা করে আমিও মানা করিনি। বৃষ্টির গলা দিয়ে আর খাবার নামলো না। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে হাত ধুয়ে রুমে চলে গেল। উপস্থিত সবাই বৃষ্টির দিকে তাকিয়ে আছে। রহমান একটা বড় শ্বাস ফেলল। একদিকে বেলার চিন্তা, অন্যদিকে বৃষ্টির চিন্তা। বৃষ্টি যখন জানবে পরিবার একই, তখন রহমান কিভাবে ওকে সামাল দেবে তা ভেবেই চিন্তায় মাথা খারাপ হয়ে আসছে তার। রাসেল রহমানকে বলল, আরেকবার খোঁজ নিব ভাবছি। একবার মেয়েটা মরতে মরতে বেঁচেছে। আমার মন মানছে না ভাই।
রক্ত তো এক যদি। রহমান চোখ রাঙিয়ে তাকালো ভাইয়ের দিকে, ইশারায় চুপ থাকতে বলল। রাসেল খুব জোরে কথাটা বলেনি বিধায় আমেনা আর রিনা শুনতে পেল না কিছু। বেলার খাওয়া দাওয়া সব উড়ে গিয়েছে, খুশিতে আত্মহারা সে। আপার বিয়ে মানে মজা আর মজা। এর মাঝে আমেনা মন ভার করে বলল, আপনি তো আগে কিছু বলেননি। আমার আবার বৃষ্টির জন্য একটা ছেলেকে খুব ভালো লেগেছিল। আপনাকে সেদিন বলতে চাইলাম না, ব্যস্ত ছিলেন তাই আর বলা হলো না। রহমান খেতে খেতে বলল, কার কথা বলছো? আমেনা স্বামীর দিকে চেয়ে বলল, দিগন্তের একটা বন্ধু এসেছিল না, রাইহান নাম। ওর সাথে সেদিন দেখা হয়েছিল। ছেলেটার ব্যবহার খুব মনে ধরেছে আমার, নিজে থেকে। মাঝখানে ঠাস করে বলে বসলো বেলা, ধুর তোমার পছন্দ। বৃষ্টি আপার সাথে রায়হান ভাইকে একদম মানাবে না। আর রায়হান ভাইয়ের প্রেমিকা আছে বলেছিল দিগন্ত ভাই। বেলার কথা শুনে মিয়ে গেল আমেনা। সব কথা ছেড়ে বেলার মুখে দিগন্তের নাম শুনে ঝট করে ওর দিকে তাকালো রহমান। ভাবগম্ভীর গলায় বলে উঠল, দিগন্ত বলেছিল মানে? ওর সাথে তোমার কথা হয়? তুমি ওই ছেলের সাথে কথা বলো? ভোলা ভালা মুখ করে রহমানের দিকে তাকালো বেলা। চোখ জোড়া কিঞ্চিত বড় বড় করে বলল, কথা বলবো না আব্বু? দিগন্ত ভাইয়ের সাথে বেশি কথা হয় না তো আমার। লোকটাকে দেখলে আমার ভয় করে অনেক, 10 হাত দূরে সরে আসি। ওই যে বানিয়াপার বিয়ে একটু আধটু কথা হয়েছিল, তারপর সামনে পেলে সালাম দিয়ে কেটে পড়ি, ঠিক করি না? ডাহা মিথ্যে কথা বলে মনে মনে কয়েকবার তবা কাটল বেলা। এছাড়া আর উপায় কি? ও দেখেছে রহমান দিগন্তের নাম শুনলেই কেমন যেন রেগে যায়, তাই কোনো বাছবিচার ছাড়াই উত্তর দিল। রহমানের কাছে মিথ্যে বলে নিজের ভালো করলো নাকি খারাপ তা টের পেল না বেলা। এত সব বোঝার বয়স ওর হয়নি এখনো। চোখে রঙিন চশমা লেগেছে। জীবনে কোনোদিন মিথ্যে না বলা মেয়ে খুব সাবলীলভাবে আব্বুকে মিথ্যে বলে দিল। ঠিক ভুলের বিচার হারিয়ে মিথ্যে বলে ফেলল। অথচ দিগন্তকে নিয়ে ওর মনে বিন্দুমাত্র ভয় নেই। ওর সাথে দুর্দ্বন্দ্ব কথা বলার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে। আমিনা কাছ থেকে ফোন এনে বালিশের নিচে লুকিয়ে রেখে তবেই খেতে এসেছে। এদিকে রহমান মেয়ের কথা শুনে শান্তি পেল। যা হয়েছে তা নির্দ্বিধায় বলল তাকে বেলা। এজন্য মেয়েদের প্রতি তার বিশ্বাস অনেক। যদিও তার ব্যস্ততার সুযোগ নিয়েছিল বৃষ্টি, কিন্তু সহজ সরল ছোট মেয়ের প্রতি তার অফুরন্ত আস্থা। রহমানের কথা বাইরে গিয়ে কোনো কাজ করবে না সে। অটুট বিশ্বাস নিয়ে বেলার মাথায় হাত রেখে রহমান বলল, একদম ঠিক করেন আম্মা, বাড়তি কথা বলার প্রয়োজন নেই। আর আমার পারমিশন ছাড়া এরপর কোনোদিন ও বাড়ি যাবেন না। আপনি মন দিয়ে পড়াশোনা করেন, আব্বু আপনার জীবন গুছিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে। আব্বুর আদরে গলে গেল বেলা। ঠিক ভুল কি করেছে তার কিছুই মনে রইল না। খেতে খেতে পুরো টেবিল মাতিয়ে রাখলো। বৃষ্টির বিয়েতে কি করবে না করবে তা নিয়ে রাসেলও ভাতিজির সাথে তাল মিলাচ্ছে। এতক্ষণ বৃষ্টির রুমে ছিল, ওর কাছ থেকে নিজ রুমে এসে দুম করে বিছানায় শুয়ে পড়ল বেলা। আবারও শটানো হয়ে উঠে বসলো। ধুমধাম করে হেঁটে গিয়ে দরজার সিটকিনি তুলে আবারও সে শুয়ে পড়ল। বালিশের তল থেকে ফোন বের করে ফোন দিল দিগন্তকে। ক্লাবে ছেলেদের নিয়ে আলোচনা করছে দিগন্ত। অন্য সময় হলে বন্ধ রাখতো ফোন, আজ রাখেনি। মায়েশা অসুস্থ, কিছু প্রয়োজন হলে ফোন দিতে বলেছে ওকে। কথাবার্তার মাঝে ফোন ভাইব্রেটের শব্দ পেয়ে টেবিলে রাখা ফোনের দিকে তাকালো সে। ভ্রুজোড়া আপনা আপনি বেঁকে গেল। আমেনার নাম্বার থেকে ফোন এসেছে। এই অবেলায় বেলা ফোন দিচ্ছে ওকে? দলের ছেলেদের সাথে গুরুত্বপূর্ণ কথা চলছে ওর। রায়হান আর ও দুজন একসাথে না থাকায় নিজেদের মধ্যে ভেজাল লেগেছে। সেসব সমাধান করছে সে। ফোনটা কেটে দিল। দিগন্ত ফোন কেটে দেওয়াতেই ঠোঁট উল্টালো বেলা। প্রথমে অভিমান করে ভাবলো আর ফোন দিবে না, পরে আবার কি হলো ভাবনা চিন্তা সাইডে রেখে পুনরায় কল লাগালো। যতক্ষণ ধরবে না ততক্ষণ দিতেই থাকবে বেলা। লাগাতার কয়েকবার ওর ফোন কাটলো দিগন্ত। এতে বেলার জেদ বাড়ল। শোয়া থেকে উঠে বসে চোখ মুখ লাল করে আবারও ফোন দিল। বিরক্ত হলো দিগন্ত, কথার মাঝে বারবার আটকে যাচ্ছে সে। ফোন বন্ধ করতে চাইলেও পারল না। আবারও কল ঢুকেছে বেলার। এবারে ফোন রিসিভ করে চড়া গলায় বলল, কেটে দিচ্ছি, বুঝিস না ব্যস্ত আছি। সবসময় বেয়াদবি না করলে শান্তি পাস না। বড় হয়েছিস না, বাচ্চামো কমা, অসভ্য মেয়ে। বলেই কেটে দিল ফোন। এদিকে রাগে ফুঁসতে বেলা জোরে জোরে শ্বাস টানছে। দিগন্ত ফোন কাটার পরও আবার ফোন লাগালো ও। সুইচ অফ করে দিয়েছে। ওকে কথা বলার সুযোগও দেয়নি, তার আগেই বন্ধ করে দিয়েছে ফোন। এবার সকালের রাগটাও মাথা চাড়া দিয়ে উঠল বেলার। মাইশার কথা ভুলে বসেছিল, মুহূর্তে সেটা আবারও জলজল করে ভেসে উঠল ওর মনে। রাগে দুঃখে কেন যেন ছটফটিয়ে উঠল ও। এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠল। ফোনটা আছাড় মেরে বিছানায় ফেলে রাখলো। টেবিলের কাছে গিয়ে ড্রয়ার টেনে
হিঁচড়ে খুললো, সেখানে থেকে লুকিয়ে রাখা রিংগুলো সব বের করে জানালা দিয়ে ছুঁড়ে মারলো বাইরে। একের পর এক শ্বাস টানছে বেলা, মাথা ঘুরছে ওর, রাগে দাঁতে দাঁত পিষছে। দিগন্ত কোনো কথা বলল না ওর সাথে। এটা ভাবলেই জেদে মাথার চুল টানতে ইচ্ছে করছে ওর। মাত্রাতিরিক্ত হাইপার হওয়ার দরুন ভনভন করে কানের চারপাশ শব্দ করছে। হেঁচকি উঠে গিয়েছে, একটু চোখের পানি পড়লেই হেঁচকি উঠে যায় ওর। মুখে হাত চেপে ধরে কোনো মতো ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিল। মাথা গড়িয়ে পানি পড়ে, পুরো শরীর ভিজিয়ে দিল ওর। ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা হচ্ছে ওর ভেতরে। কোথাও যেন ভীষণ জ্বালাপোড়া করছে বেলার। হেঁচকির শব্দ যেন বাইরে না যায়, তাই মুখে হাত চেপে রেখে কাঁদছে আর বিলাপ বকছে। পাগলের ন্যায় বিড়বিড় করছে বেলা, সাথে দিগন্তের ওপর এক পাহাড় অভিমান আর ক্ষোভ ঝাড়ছে।